প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছিলেন ভারতের যে বাংলাদেশের সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন তার কাছে চাকরি রক্ষার জন্য গেছিল। যতদূর মনে পড়ে জেনারেল সরওয়ার্দী তিনি টক শোতে বলেছিলেন যে বাংলাদেশে কোনো সেনাপ্রধান দিল্লির নির্দেশ ছাড়া নির্বাচিত হয় না, সিলেক্টেড হয় না। এটা বলছেন একজন সেনাবাহিনীর জেনারেল, বলছেন এই কথাটা। আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আজকে লেফটেন্যান্ট কর্নেল হাসিনের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমি একজন অতিথি হিসেবে থাকতে পেরেছি। এই বই লেখার ব্যাপারটা আমি যখন শুনলাম, কর্নেল হাসিন আমাকে যখন বললেন যে তিনি একটি বই লিখছেন এবং এই বইয়ের মুখবন্ধ আমাকে লিখে দিতে হবে, তো প্রথমে অবাক হয়েছিলাম যে হাসিন তো হাতে বন্দুক ধরে, তো বন্দুক ধরা হাতে যে কলমও ধরবে এটা তো বুঝতে পারি নাই। তো সেই জন্যে হাসিনকে ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই যে বন্দুক ধরা হাতে সে কলম হাতে তুলে নিয়েছে। এবং যখন মুখবন্ধ লিখতে বলল তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি, এবং আসলেই আমি ব্যস্ততার মধ্যে আছি। এই কথাটি আমি প্রায়ই বলি যে আমার অনেক বয়স হয়ে গেছে এবং এই বয়সে আবার নতুন করে লাস্ট ইনিংসে আমার দেশের পুনঃপ্রকাশের কাজ নিয়ে আমি বলতে গেলে সারাদিন ব্যস্ত থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা দেখতে হয়, আবার নিজেও লেখালেখি করি, প্রতি সপ্তাহে কলাম লিখি এবং অন্যান্য লেখালেখিরও কাজ করতে হয়। এবং এর মধ্যে হাসিনের জন্য মুখবন্ধ লেখাটা আমার জন্য বেশ একটা চাপ সৃষ্টি করেছিল। তারপরেও আমি আনন্দের সাথে সম্মতি জানিয়েছিলাম, কারণ হলো যে হাসিন এক ধরনের আইকনিক ফিগার হয়েছে বাংলাদেশে, প্রধানত তার এই গুম বিরোধী কর্মকাণ্ডের জন্য। সে নিজে একজন ভিকটিম, কিন্তু সে শুধু ভিকটিম হয়ে বসে থাকে নাই। বাংলাদেশে যে আয়নাঘরের অস্তিত্ব সেটা প্রথম জানান দিয়েছিল হাসিন, এবং কোন অবস্থায় জানান দিয়েছিল, যখন এই দেশে একটা ভয়ানক ফ্যাসিস্ট শাসক সারা দেশের উপরে এবং ভারতীয় দিল্লির নির্দেশে এই দেশের সব মানুষের কে এক ধরনের নিয়ন্ত্রক সেজে বসেছিল এবং সে ভেবেছিল বাংলাদেশের মানুষের জান মালের মালিক সে হয়ে গেছে। তো এইরকম একটা ভয়ানক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হাসিন সাহস করে এই আয়নাঘরের অস্তিত্বের কথা বাইরে বহির্বিশ্বকে জানান দিয়েছিল। এবং তখনই আমরা জেনেছিলাম, এই আয়নাঘরের নাম জেনেছিলাম, যদিও আয়নাঘরে আমিও কিন্তু গেছি, তবে সেটা ডিজিএফের আয়নাঘরে যাই নাই, আমি র্যাবের আয়নাঘরে গেছিলাম 2010 সালে, যখন আয়নাঘর তৈরি হচ্ছে সেই সময়। তো যাই হোক, ব্যক্তিগত প্রসঙ্গ বলার আজকে সময় না। যেহেতু আজকে একটা বইয়ের প্রকাশনী উৎসব, এবং বইয়ের প্রকাশনী উৎসবের যিনি নায়ক থাকেন তিনি হচ্ছেন বইটির লেখক, কাজে আজকের নায়ক অবশ্যই লেফটেন্যান্ট কর্নেল হাসিন, সেই আজকের নায়ক, তার সম্পর্কে আলোচনা হওয়া উচিত। তো হাসিন অনেক কষ্ট করেছে, অনেক জুলুম সহ্য করেছে, এবং বাংলাদেশে এটা অবিশ্বাস্য যে একজন সার্ভিং মিলিটারি অফিসার তাকে গুম করা হতে পারে। তাকে শুধু গুম করা হয় না, তাকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়। এটা একটা সেনাবাহিনীর কতটা অবক্ষয় হলে এটা সম্ভব, আমি এটা ভাবতেই পারি না। যে তারা সবসময় ব্রাদার অফিসারের কথা বলে, সেই ব্রাদার অফিসারকে গুম করে নিয়ে তার ফ্যামিলি জানবে না যে সে কোথায় আছে, তাকে নিয়ে গিয়ে জীবিত আছে না মারা গেছে সেটাও জানবে না তার পরিবার, অথচ তাকে গুম করে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হবে। এটা ভাবা যায় না যে এটা কতটা অধঃপতন হলে এটা সম্ভব। আমি 3টি ঘটনার কথা প্রাসঙ্গিক হিসেবে বলতে চাই। একটি ঘটনা, প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছিলেন, ভারতের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যিনি মারা গেছেন, তিনি তার বইতে লিখেছেন দ্য কোয়ালিশন ইয়ার্সে যে বাংলাদেশের সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন তার কাছে চাকরি রক্ষার জন্য গেছিল। তো একটা দেশের সেনাপ্রধান পোটেনশিয়াল এনিমি রাষ্ট্র, পোটেনশিয়াল এনিমি এই জন্য বলছি যে একটা রাষ্ট্রের সব থেকে পোটেনশিয়াল এনিমি আমার একজন সিভিলিয়ানের চিন্তা ভাবনায় তার নেইবারিং স্টেট ইজ দ্য পোটেনশিয়াল এনিমি, ফার্স্ট পোটেনশিয়াল এনিমি। এরকম একটি পোটেনশিয়াল এনিমির একজন পররাষ্ট্রমন্ত্রী, তখন প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার কাছে গিয়ে নিজের চাকরি রক্ষার কথা বলছে।
এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা বলতে চাই, আপনাদেরই এক জেনারেল সাহেব, যতদূর মনে পড়ে জেনারেল সরওয়ার্দী, তিনি টক শোতে বলেছিলেন যে বাংলাদেশে কোনো সেনাপ্রধান দিল্লির নির্দেশ ছাড়া নির্বাচিত হয় না, সিলেক্টেড হয় না। এটা বলছেন একজন সেনাবাহিনীর জেনারেল, বলছেন এই কথাটা, এবং প্রকাশ্যে বলছেন, টক শোতে গিয়ে বলছেন। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, কদিন আগে আপনারা জানেন যে জাতিসংঘের একটা রিপোর্ট বেরিয়েছে, এই মহান জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড চলেছে তার উপরে রিপোর্ট বেরিয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট করেছে। তো সেই রিপোর্ট নিয়ে মানবাধিকার কমিশনের যিনি প্রধান ভলগার তুর্ক, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলছেন পরিষ্কারভাবে যে তিনি সেনাবাহিনীকে মেসেজ পাঠিয়েছিলেন বিপ্লবের সময় যে তারা যদি জনগণের উপরে গুলি চালায় তাহলে জাতিসংঘের পিস মিশনে তাদের চাকরি বন্ধ হয়ে যাবে। এবং এটা বলার পরে তারপরে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তাদের জনগণের উপর গুলি চালাবে না। এই তিনটি ঘটনা আমার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জন্য অত্যন্ত লজ্জা যে এই সেনাবাহিনী তো আমরা চাই নাই। আমরা তো এই সেনাবাহিনীকে দেখতে চেয়েছিলাম বাংলাদেশের সভরেন্টির পাহারাদার, সেই হিসাবে সেনাবাহিনীকে দেখতে চেয়েছিলাম। এই সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের অসাধারণ ভালোবাসা ছিল। আমার 1975 সালের 7ই নভেম্বরের কথা মনে পড়ে। তখন আমি বুয়েটে 3rd ইয়ারে পড়ি এবং আমরা 7ই নভেম্বর সকালবেলা বুয়েটের বেশ কিছু ছেলেরা আমরা মিছিল করে একসাথে আমরা ক্যান্টনমেন্টের দিকে রওনা হয়েছিলাম, স্লোগান দিতে দিতে যে জনগণ এবং সেনাবাহিনী ভাই ভাই এবং জেনারেল জিয়া জিন্দাবাদ। আমার সেই দিনটা আজও মনে পড়ে যে সেই দিন আমি সেনাবাহিনী নিয়ে কতটা গর্ববোধ করেছিলাম যে এই সেনাবাহিনী, আমরা তখন জানতাম যে এই সেনাবাহিনী ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করেছে 7ই নভেম্বরে বাংলাদেশকে। এবং এই সেনাবাহিনী আরেকটি বড় কাজ করেছিল 90 সালে, যখন জেনারেল এরশাদ যখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিল এবং সেই স্বৈরাচারী সরকার অব্যাহত রাখতে চাইল, তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন এবং জেনারেল নুরুদ্দিন তিনি মেসেজ পাঠালেন এরশাদ সাহেবকে যে সেনাবাহিনী তার সঙ্গে নাই। কাজেই সেনাবাহিনী সেদিন একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে। এবং তখনও সেনাবাহিনীর সাথে জনগণের একটা অসাধারণ প্রীতির সম্পর্ক ছিল। সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করতাম, সেই সেনাবাহিনী নিয়ে আমাদের এখন সমালোচনা করতে হচ্ছে। আমাদের এটা ভালো লাগে না। আপনারা বিশ্বাস করবেন, যারা রিটায়ার্ড অফিসার এবং যারা সার্ভিং অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমাদের এটা ভালো লাগে না, আমাদের কষ্ট লাগে আপনাদের সম্পর্কে এই কথাগুলো আলোচনা করতে। আমরা চাই যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী এবং জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, লড়াই করবে। তার একটি এক্সাম্পল আমি দিতে পারি। কদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্ভবত বিজিবির অস্ত্রধারী যারা ছিলেন সেনা কর্মকর্তা বিজিবির, তারা এবং তার পাশে একজন কৃষক হাতে কাস্তে নিয়ে তারা দেশকে পাহারা দিচ্ছিলেন। কত অসাধারণ দৃশ্য ভেবে দেখুন। একটি গ্রামের কৃষক, শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ, আমি তো এমন কোনো লম্বা চওড়া মানুষ না, আমার থেকে রোগা, সম্ভবত হাইটেও আমার থেকে কম, এবং লুঙ্গি পরা একজন কৃষক কাস্তে নিয়ে সে তার সীমান্ত পাহারা দিচ্ছে। কি অসাধারণ দৃশ্য! আমরা তো এটা দেখতে চাই। আমরা দেখতে চাই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে এই ধরনের সৌহার্দ্য থাকবে। এবং এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে ভুল স্বীকার করতে হবে। আপনি যদি ভুল স্বীকার না করেন তাহলে এটাকে আপনি রেকটিফাই কি করে করবেন? তো যেমন আমরা বলি যে আল্লাহ সবসময় বলেন তার বান্দাদের তওবা করতে, তা আমাদেরও সেনাবাহিনীরও আমার মনে হয় উচিত তাদের ভুল স্বীকার করা, কোথায় ভুল হয়েছে। এবং এই যে দূরত্বটা তৈরি হয়েছে জনগণের সাথে সেনাবাহিনী, একেবারে এটা অনভিপ্রেত, এটা থাকতে পারে না। এটা যদি এই দূরত্ব থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। এবং এই দূরত্বটা শুরু হয়েছে কিন্তু 1/11 থেকে, এটা আপনাদেরকে মানতে হবে যে 1/11তেই শুরু হয়েছিল জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব। এবং গত সেই 2007 সাল থেকে আজকে 18 বছরে এই দূরত্ব বেড়েছে। এবং হাসিনা দিল্লির নির্দেশে ইচ্ছাকৃতভাবে এই দূরত্ব শুধু জিয়ে রাখে নাই, এই দূরত্ব
বাড়াতে যা যা করা দরকার শেখ হাসিনা করেছে, যাতে সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। আমরা ওটা চাই না। আমরা চাই আবার আমরা যেন ১/১১ আগের মতো সেনাবাহিনী জনগণের যে সৌহার্দ্য সেটা ফিরে আসে। তা আজকের বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি হাসিনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে সে সাহস করে তার আয়নাঘরের গল্প এখানে লিখেছে। কারণ এই গল্প লেখার মাধ্যমে এগুলো দলিল হয়ে থাকবে, এগুলো আর কেউ লুকাতে পারবে না। আয়নাঘরের অস্তিত্বের কথা, আয়নাঘরের অত্যাচার জুলুমের কথা এবং বাংলাদেশের এক শ্রেণীর সেনা কর্মকর্তাদের অপকর্মের কথা লুকিয়ে রাখা যাবে না। কাজেই হাসিন সাহস করে এগিয়ে এসেছে, বই লিখেছে। আমি সবাইকে বলবো এই বইটি পড়বার জন্যে, এবং আমি আশা করব যে এই বইটি পাঠকপ্রিয়তা পাবে এবং হাসিনের কাছ থেকে হয়তো ভবিষ্যতে আমরা আরও ঘটনা জানতে পারবো, যেটা হাসিন বলেছে যে পরবর্তী এডিশনে এটার হয়তো আরও পরিমার্জন হবে। এবং আমি আশা করব যে হাসিনের দেখা দেখি অন্য যারা গুমের ভিকটিম, হাজার হাজার গুমের ভিকটিম বাংলাদেশে, সবাই যেন তাদের স্মৃতিকথা লিখে যান। এবং লিখে গেলে পরে আমরা একটা চ্যাপ্টার, বাংলাদেশের একটা অন্ধকার সময়, 15 বছরের 16 বছরের একটা অন্ধকার সময় সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমি আবার আহ্বান জানাই, বৃহত্তর ঐক্যের আহ্বান জানাই, সেনাবাহিনীর সাথে জনগণের বৃহত্তর ঐক্যের আহ্বান জানাই, যাতে করে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। মহান জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের যিনি নেত্রী ছিলেন তিনি পালিয়ে গেছেন তার প্রভুর দেশে, কিন্তু ফ্যাসিবাদের এজেন্টরা এখনো কিন্তু তারা কাজ করে যাচ্ছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তারা একটা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের চেষ্টা করছে। কাজেই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আবারও কর্নেল হাসিন